আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা মেয়ে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে, পার্ট 3 নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর কথা হচ্ছে একটা ভিডিওর পিছনে অনেক সময় লাগে, এজন্য আমি ভিডিওগুলো একটু খুবই লেট করে আনি। আর আজকের কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে যেগুলো মানুষ না চাইলেও তার সাথে বারবার ঘটে। আমি যখন নবম শ্রেণীতে পড়তাম তখন খুবই ভালো ক্রিকেট খেলতাম, তবে আমার একটা ব্যাড লাক ছিল। আমি যখন খেলতে নামতাম তখন কেন জানি না বলারের বলটা অনেক ভালো হতো। বলার যতই খারাপ হোক না কেন জানি না তার বলটা খুবই বেস্ট হতো। মনে হতো দুনিয়ার সবচেয়ে ভালো বল তখনই হয় যখন আমি ব্যাট করতে নামি। আমার সাথে অনেকবারই এরকমের হয়েছে। ঠিক তেমনই অভিশপ্ত মেয়েটার সাথে বারবার আমার কেন জানি দেখা হয়ে যাচ্ছে, কিন্তু সেই দিনের পর থেকে মনে প্রাণে চাইতাম মৃত্যু হলেও যেন সেই মেয়েটির সাথে দেখা না হয়। কিন্তু হচ্ছে, এই নিয়ে মেয়েটার সাথে 2বার দেখা আমার। আমি জানি না বিধাতা কি চায় আমার কাছে, কেন আমার সাথে বারবার মেয়েটার সাথে দেখা হচ্ছে। আমি তো জানি এই মেয়েটাকে আমি কতটা ভয় পাই, আর এটাও তো জানি স্বার্থের জন্য এই মেয়েটা আমাকে কতটা বড় বিপদে ফেলতে পারে। ইতিমধ্যে সেটার প্রমাণও আমি খুব ভালো মতোই পেয়ে গেছি। আমি এমন একটা পর্যায়ে আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললে ভুল হবে। আজকে যদি আমার ভরণ পোষণ করার মতো কেউ থাকতো তাহলে আদিবা নামের মেয়েটার গালে 2টো থাপ্পড় মেরে বাড়ি থেকে বের হয়ে যেতাম। কিন্তু সেই পরিস্থিতি বা সেই সামর্থ্য কোনোটাই আমার নেই, কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে হয়। আদিবার ছোট ভাই মেবি, যাকে পড়ানোর পর মাস শেষে আমি 5,000 টাকা পাবো, যেটা দিয়ে যেভাবে হোক ঢাকা শহরে কোনো একখানে আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে যে বেঁচেই থাকতে হবে, সেটা যেভাবে হোক পাড়ি দিতে হবে অনেকটা পথ। আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি, বেঁচে আছি, ভালোভাবেই বেঁচে আছি। তাই তো সবকিছু সহ্য করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে তো অনেক বাধাই আসবে, কিন্তু আমাকে তো আমার গন্তব্যে এগিয়ে যেতে হবে। শুধু যে আমি অবাক হয়েছি তা না, আমাকে দেখেও হাদিবা কিছুক্ষণ হা করে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম সে হয়তো আমাকে এভাবে প্রত্যাশা করেনি। সে হয়তো কোনোদিনও ভাবতে পারেনি যে আমার সাথে তার আবারও দেখা হবে। তবে কেন জানি মনে হলো সে আমাকে দেখে খুশি হয়েছে। তখনই বড় ভাই বলে উঠলেন, আদিবা, ওর নাম হচ্ছে ফরাদুল, আমারই ছোট ভাই, খুব ভালো ছাত্র, এবার ভবিতে চান্স পেয়েছে তোমাদেরই ডিপার্টমেন্টে। আজকে থেকে এই তোমার ছোট ভাইকে পড়াবে। কথাগুলো বলে বড় ভাই চলে গেল। আমি আদিবার সামনে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে মধ্যবয়স্ক এক মহিলা এসে আদিবাকে বলল, ছেলেটাকে সোহানের রুমে দিয়ে আয়। উল্লেখ্য, এখানে সোহান হচ্ছে আদিবার ছোট ভাই। কথাটি বলে মহিলাটি ভিতরে চলে গেল। কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম এই মহিলাটি হলো এই বদমেজাজি মেয়েটির মা। প্রথম দিনই এমনিতেই পড়ানোর ইচ্ছে ছিল না, জাস্ট পরিচয় হয়ে বাসা থেকে চলে যাব এতটুকুই। কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন স্যারকে পেয়ে অনেক খুশি। সে আজকে থেকে পড়বে, তাই বাধ্য হয়ে তাকে পড়ানো শুরু করলাম। পড়ানোর সময় লক্ষ্য করলাম আদিবা বারবার দরজার ফাঁক দিয়ে আমার দিকে উকি মারতেছে। আমি ঠিক এটার কারণ বুঝতে পারলাম না, কারণ আমি সবসময় এই বিষাক্ত নাগিনদের কাছ থেকে দূরে থাকতে চাই। আমি চাই না এই বিষাক্ত মানুষের ছোবলে আবারও আমি ক্ষত বিক্ষত হয়ে যাই। বড় ভাইদের কাছে অনেক টিউশনের গল্প শুনেছি, যে বাড়িতে ছাত্রের সুন্দরী বোন থাকবে সে বাড়ির মতো টিউশনের মজা অন্য কোনো বাড়ি পাওয়া যায় না। আর টিউশনের শিক্ষক যদি স্মার্ট আর সুন্দর হয়, তাহলে পড়ানোর সময় সেই ছাত্রের সুন্দরী বোনটি তার দিকে আর চোখে তাকাবে না। এটা তো কখনোই হয়নি। কিন্তু আমার এই জিনিসটা কেন জানি আমার ভালো লাগলো না। আমি একটা ছেলেকে পড়াচ্ছি আর একটা সুন্দরী মেয়ে আমাকে উকি মেরে মেরে দেখছে। ব্যাপারটা সুন্দর মনে হলো আমার কাছে খুব বিরক্ত মনে হচ্ছে। তবে আমি নিশ্চিত ওই মেয়েটির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে অবশ্যই আমার ভালো লাগতো। আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি। আসার সময় ভেবেছিলাম সে হয়তো আমার সাথে কথা বলবে, কিন্তু বলেনি। কিন্তু না বলতেই আমি অনেক খুশি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি কলেজ যেতে পারিনি কিছুদিন। হঠাৎ করে আমার নানা মারা গেছিল। আমি চেয়েছিলাম আর কখনো নানা বাড়িতে যাব না, কিন্তু না চাইতেই আমাকে সেখানে যেতে হলো, কারণ এই নানাই একমাত্র আমার খারাপ সময় পাশে ছিল। যেদিন আমার মা মারা যায়, জানি না সেদিন আমি কেঁদেছিলাম কিনা, কারণ তখন আমি খুব ছোট ছিলাম। কিন্তু নানার মৃত্যুতে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। কিছুদিন আগেই মানুষটা 25,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেছিল ভালোভাবে পড়াশোনা করবে, নিজেকে কখনো একা ভাববে না, আর কেউ না থাকলেও আমি তো আছি, আর টাকা দরকার হলে আমাকে জানাবে। সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছিল। সেই জন্যই হয়তো বেঁচে থাকার স্বপ্নগুনে চলে গেছিলাম স্বার্থের শহর ঢাকাতে। আজ এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, ভাবতেই কেমন জানি বুকের ভেতরটা অসহায় যন্ত্রণা করতে লাগে। সেদিন দুপুরে আমি আবারও ঢাকায় চলে আসি। মামারাও জোর করেনি, আমিও আর ইচ্ছা করে থাকতে চাইনি। সকালে ক্লাসে যাওয়ার সময় যা দেখার বাকি ছিল সেটাও দেখে ফেলি। আমি যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম, সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মেয়েটাকে দেখি একটি সুদর্শন ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটতেছে। আদিবাও তার সাথে ছিল। অবিশ্বাস্য, আদিবার সাথে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল। আমি কেন মাইশার মতো হতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে জীবন সাজাতে পারলাম না? নিজের কাছে খুবই জানতে ইচ্ছে করলো। আমি খুবই বোকা একজন মানুষ। আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হওয়ার আগে চালাক হতে হবে, কারণ আমি সত্যি একজন বোকা মানুষ যে সবসময় মানুষ
মানুষের কাছ থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে। পার্ট 3 শেষ করলাম, পার্ট 4ও আছে। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।